মানে ওই বাসায় সে রান্না করতেছে, বসুন্ধরার ওই বাসায় আর কি, ওই মহিলার বাসায়, মানে টোকাই মামুনের স্ত্রীর বাসায় লিখন রান্না করতেছে, খাওয়ার টেবিলে বসে খাইতেছে, ও তার স্ত্রীর বিছানায় বসে আছে গেঞ্জি পরে। কেন? আমার এই সরল মনে এই সরল প্রশ্ন আসলো যে লিখনের ওই বাসায় কি কাজ। সত্যি কথা, আমি পোল্টিবাজ মানুষ একদম পছন্দ করি না। মানে আমি আমার আশেপাশে কখনো কোনো পোল্টিবাজ মানুষ আমার পছন্দ না। যেই মানুষটা, তার কাছে নাকি টাকা নাই, সেই টাকা নাই এর কারণে সে কি করলো, কোর্টে গেল না। তার অ্যাটেম্পট টু মার্ডার যে মামলাটা চলতেছিল, সেই মামলার সাক্ষী দেওয়ার জন্য সে কোর্টে গেল না, তার হাতে নাকি টাকা নাই। সে চলে গেল বসুন্ধরায় মিরপুর থেকে, তাও রাত 1টার সময়, এত তাড়াতাড়ি। মানে আমি এক্সট্রিমলি অপছন্দ করি। আমার আশেপাশে আমি এই ধরনের মানুষ একদম পছন্দ করি না, যারা বিশ্বাস ভাঙে, যারা আছে না যে সস্তা পাবলিসিটি, সস্তা ফেম পাওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য মানুষ দল চেঞ্জ করে। এই ধরনের মানুষ থেকে আমার একদম পছন্দ না। এটা আমি লিখনকে ডাইরেক্টলি বলছি। তারপরেও আমি মানে এত পরিমাণ রাগ করেছি তার উপরে, এত পরিমাণ আপসেট হয়েছি তার উপরে, যে আমি ভাবছি যে আমি লাইভেও বলবো যে লিখন সারা বছর, সারা জীবন, এই 6 বছর লায়লার ভাই লায়লার ভাই লায়লার ভাই বলে সে ভাইরাল হইল, লায়লার ভাই লায়লার ভাই লায়লার ভাই বলে সে ভার্চুয়াল প্ল্যাটফর্মে দাপায় বেড়াইলো, লায়লার ভাই বলে সবখানে সে হাজির হইল। আর এখন আমি শুনি সে আরেক প্রিন্সেসের ভাই। মানে কত নাটক যে আমি দেখব, সবই বুঝলাম। আল্লাহ, কি আজে বাজে প্রশ্ন সব করলো। তো এইটা হচ্ছে, যাই হোক, ট্র্যাক থেকে অন্যদিকে চলে গেছি। আমার কথা হচ্ছে যে তার পরিচিত কেউ থাকতেই পারে পৃথিবীতে। আশেপাশে এত দুস্থ মানুষজন, এত অত্যাচারিত মানুষজন, তুমি সবার পিছনে না দাঁড়ায় তুমি কেন এক্স্যাক্টলি প্রিন্স মামুনেরই মানে ওয়াইফ যারা হয় তাদের সাথে তোমার দাঁড়াইতে হবে ভাইরাল হওয়ার জন্য? এই ধরনের ভাইরাল আমি পছন্দ করি না, এই ধরনের মানুষদেরও আমি পছন্দ করি না। এতদিন আমি তোমার পাশে ছিলাম, তুমি আমার পাশে ছিলা, তুমি আমাকে অ্যাকম্পানি করেছো, বাট এই মুহূর্তে আমি ফিল করছি যে লিখন তুমি আমাকে তোমার স্বার্থের জন্য ইউজ করেছো। অ্যান্ড ডেফিনেটলি আমি আজকে ক্লিয়ার করতে চাই যে লিখনের প্রিন্স মামুনের ওয়াইফের কাছে যাওয়ার পিছনে আমার কোনো হাত নাই। অ্যান্ড এটা ডেফিনেটলি আমি এটা পছন্দ করছি না। আমার একটুও ভালো লাগে নাই যে সে অতদিন থেকে নিয়ে আজকে পর্যন্ত ওই বাসায় রয়ে গেছে, ওই বাসায় রান্না করতেছে, ওই মহিলার বিছানায় ঘুমাচ্ছে, বা ওই বাসায় বসে খাওয়া দাওয়া করছে। যে মামুনের মা যেরকম বললো ঘর ঝাড়ু দিচ্ছে, বাথরুম ধুইতেছে, ডেফিনেটলি আমি এগুলো একদমই পছন্দ করি নাই। আমার কথা হলো, তুমি যার সাথে লয়াল থাকবা তুমি তার সাথেই লয়াল থাকবা। তুমি যদি ভাইরাল হওয়ার জন্য আমাকে ইউজ করো, তাহলে তুমি আমাকে বলে ইউজ করতে পারো যে লায়লা, আমি ভাইরাল হওয়ার জন্য তোমাকে ইউজ করছি। অ্যান্ড আমি ইভেন জানতামও না সে ওই ইকরা নামের একটা মেয়েকে নিয়ে এসে সংবাদ সম্মেলন করতে গেছে। মানে মানুষের ভাইরাল হওয়ার যে কি পরিমাণ নেশা, সেটা আমি জাস্ট লিখনকে দেখেই বুঝলাম। লিখন, আমি না সত্যি সত্যি আসলে তোমাকে অপমানই করতে যাচ্ছি। আমি তোমাকে অপমান করার জন্যই আজকে লাইভে বলতেছি, সো দ্যাট তুমি মানুষ হও। কারণ তুমি সবসময় না সুন্দর সুন্দর কথা বলো যে আমি মেয়ের বাবা, আমি এইটা, আমি ওইটা, আমি সেটা বলে তুমি মানুষকে কনভিন্স করার চেষ্টা করো। বাট আমার চোখে তুমি প্রিন্স মামুনের মতোই একজন ফ্রড। তোমারটা একটু অন্যরকম, মামুনেরটা একটু অন্যরকম। হ্যাঁ, বিকজ মামুন হচ্ছে ম্যান, তুমি হয়তো ম্যানলি না। তো আমার কাছে ভালো লাগে না এই জিনিসটা যে তুমি এতদিন ধরে মামুনের প্রেজেন্ট ওয়াইফের সাথে থাকতেছো, একই বাসায় তার বিছানায় থাকতেছো, অ্যান্ড তাকে জড়ায় ধরে আসো না। কেন বোন বোন হিসেবে তাকে জড়ায় ধরতে হবে? কেন? কি কারণে বোন বোন হিসেবে তার মাথায় হাত দিতে হবে? কেন? কিসের বোন? ধর্মের বোন আবার কি? কয়দিন থেকে চিনো তুমি তাকে?
তুমি আমাকে 6 বছর থেকে চিনো, সেই 6 বছর থেকে চেনাতে তুমি একটা ইন্টারভিউতে যে বলছো মামুন লায়লার মতো বুড়িকে বিয়ে করে বুড়ি বিয়ে করার প্রচলন স্টার্ট করেছে। 6 বছর চেনাতে তুমি আমাকে এই কথাটা তুমি যখন বলতে পারছো, আমার সাথে যখন এই ধরনের কথা বলতে পারছো, তখন আমি প্রিন্স মামুনের স্ত্রীকে বলতে চাই সে স্বার্থের জন্য তোমার সাথেও এরকম করবে। এখন তোমাকে বলছে, এখন তোমাকে মাথায় হাত দিচ্ছে, এখন তোমার সাথে আছে, ও অন্য জায়গায় যদি ভাইরাল হওয়ার একটা সুযোগ খুঁজে পায় সেখানে ঠাস করে চলে যাবে। আমার এই ধরনের মানুষদেরকে একদমই পছন্দ না, সত্যিকার অর্থে। আমি এই মুহূর্ত থেকে মানে লিখনকে প্রচন্ড ঘৃণা করছি, অসম্ভব পরিমাণে ঘৃণা করছি, এবং আমি তাকে সব জায়গা থেকে ব্লক করছি। সো আমার পরিচিত কেউ যদি লিখনের পরিচিত কেউ থাকেন, আপনারা আমার এই লাইফটা লিখনকে পৌঁছায় দেবেন। আমার কথা হচ্ছে যে তুমি লিখন, অনেক 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 অভিযোগ আছে, আমার অনেক অভিযোগ আছে। আমি এখন বুঝতে পারছি যে তুমি ভাইরাল হওয়ার জন্য তুমি আমাকে ইউজ করছো এত বছর থেকে, ঠিক আছে? তুমি ভাইরাল হওয়ার জন্য তুমি আমাকে ইউজ করছো। তুমি একটা ইন্টারভিউতে বলছো যে তুমি মামুনের সাথে মামলায় আপোষ করে ফেলছো। আই জাস্ট ক্যান বিলিভ ইট। সে কোর্টের বারান্দায় দাঁড়ায় তোমার এখানে ছুরি মেরে এখানে কেটে ফেলছে, এবং সেটার জন্য তুমি প্রেস কনফারেন্স করছো, তুমি প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় মানববন্ধন করছো। তোমার জন্য আমি সারা রাত সারাদিন 2 দিন 3 দিন আমি এক নাগারে পুলিশ স্টেশনে বসেছিলাম। তুমি মামুনের সাথে সেই মামলাতে বিনা শর্তে মোহনার কথায় তুমি আপোষ করে ফেলছো, এটা আমি আসলে মানতেই পারলাম না, সত্যি কথা। তাহলে কেন তুমি মামলাই করলা কেন? তুমি প্রথম থেকেই আপোষ করতা, ও তোমার বন্ধু, ঠিক আছে, বাট এই যে ভাইরাল হওয়ার নেশায় না মানুষের সাথে যে প্রতারণা করা, মানুষের সাথে যে পল্টিবাজি করা, এগুলো করা ঠিক না। তুমি যাকে পছন্দ করবা তুমি তার কাছেই থাকবা, তুমি যাকে পছন্দ করবা না তার কাছে থাকবা না। আর এই যে তুমি যে এত ভাইরাল হওয়ার নেশায় এক একজন মানুষকে তুমি ইউজ করতেছো, আমাকে ইউজ করেছো, তুমি এখন ওই মোহনাকে ইউজ করতেছো, তারপরে তুমি একটু মাঝখান থেকে ইকরা নামের একটা মেয়েকেও ইউজ করার চেষ্টা করলা। হ্যাঁ, এইটা করে তুমি আসলে কি পাবা? একটা মানুষ ভাইরাল হয়ে কি হবে? এত বছর তুমি আমার নামটা বিক্রি করে চলছো, লায়লার ভাই। তোমার প্রোফাইল পিকচারে এখনো আমার সাথেই তোমার ছবিটা, কিন্তু তারপরেও তুমি আজকে সাংবাদিকদের সামনে যে বললা লায়লাকে আর মামুন কি মেরেছে, মোহনাকে মামুন প্রতিদিন মেরেছে। আচ্ছা, আমাকে কি মেরেছে না মেরেছে, কি করেছে না করেছে, তোর এই কম্পারিজনটা কেন করতে হইল? আমাকে এই কোয়েশ্চেনের উত্তরটা দে। এতদিন থেকে আমি যদি আজকে মামুনের জায়গায় থাকতাম এবং আমার ওয়াইফের বা আমার হাজবেন্ডের বিছানায় যদি অন্য মানে মামুনের জায়গায় থেকে মামুনের ওয়াইফের বিছানায় যদি অন্য এক পুরুষ মানুষ বসে থাকে খালি গায়ে গেঞ্জি পরে, তাহলে রাগ হওয়াটা তো খুবই স্বাভাবিক। আমি প্রচন্ড প্রচন্ড প্রচন্ডভাবে অবাক হচ্ছি যে এই কাজটা কত মানে জ্ঞানহীন মানুষ এই কাজটা করতে পারে, কতটা জ্ঞানহীন মানুষ এই কাজ করতে পারে। যে তোমাকে সে কেউ ধর্মের ভাই বানাইছে কেন? ও সারা জীবন এই মহিলা বা এই মহিলার পরিবার সারা জীবন কি তোমার উপরে ডিপেন্ডেন্ট ছিল? সারা জীবন তারা চলছে কিভাবে? সারা জীবন তারা দুনিয়া চড়ে বেড়াইছে কিভাবে? তোমাকে লাগছে তখন? তাহলে এখন কি ধরনের তুমি ধর্মের ভাই হয়েছো যে তুমি তার বিছানা? মামুন যে রাগ করেছে এটা তো খুবই স্বাভাবিক। মামুনের ওয়াইফের গায়ে কেউ যদি হাত দেয়, মামুনের ওয়াইফের গায়ে যদি কেউ টাচ করে, মামুনের ওয়াইফকে কেউ যদি জড়ায় ধরে, মামুনের ওয়াইফের বাসায় যদি কেউ দিন রাত ধরে মানে 15 দিন 16 দিন ধরে স্টে করে, কোনো রকম রিলেশন ছাড়া তার বাসায় রান্না বান্না করে, তার বিছানায় ঘুমায়, তাহলে রাগ তো করবেই। আমারই রাগ লাগতেছে যে তুই ওখানে কি করিস, ওই বাসায় তোর কি কাজ? তুই কি ওই বাসার কাজের লোক? সবকিছু না মানানসাই হতে হয়। মানুষের ভার্চুয়াল লাইফটা আর প্র্যাকটিক্যাল লাইফটা কিন্তু মানে এক করে ফেলতে হয় না। হ্যাঁ, এক করে ফেললে নিজের জীবনটা এলোমেলো হয়ে যায়। সে খুব কান্নাকাটি করতে করতে বলছে যে আমার মেয়ে বলেছে যে বাবা তুমি এটা ওটা, তোমার যে ধরনের অ্যাক্টিভিটিস তুমি করেছো তাতে তোমার মেয়ের মন খারাপ হওয়া খুবই স্বাভাবিক। তোমার মেয়ে তো স্কুলে যায়, তোমার মেয়ে সমাজের নানা মানুষের সাথে মিশে, তো সেখানে তুমি এই ধরনের অ্যাক্টিভিটিস যদি করো
তাহলে তাকে তো কথা শুনতেই হবে। তো বাবা হয়ে তুমি তোমার মেয়েকে প্রায়োরিটি বেশি দিবে। তোমার মেয়ে যদি কমপ্লেইন করে থাকে তাহলে তোমার উচিত দুনিয়ার সবকিছু ছেড়ে তোমার মেয়ের কাছে চলে যাওয়া। এই আমি, লায়লা, মোহনা, ইকরা, এইসব মানুষদেরকে ধরে ভাইরাল হয়ে আলটিমেটলি তোমার কি হয় যদি তোমার কোর্টে যাওয়ারই পয়সাটা না থাকে? মানে মামুন, আমি বলবো যে খুব জাস্টিফাইড। মামুন যে ওকে পিটাইছিল কোর্টের বারান্দায় দাঁড়ায়, সেটা খুব জাস্টিফাইড। মামুন যে চিল্লায় বলছে যে আমার 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 স্ত্রীর কাছে তোর কি, সেটা খুব জাস্টিফাইড। আমার বাসায় লিখন আসে অনেক বছর থেকে, মামুন যখন ছিল তখন থেকে আসছে, অ্যান্ড সে দেখছে আমাদের রিলেশন। তখন ও মামুনেরই ফ্রেন্ড ছিল, তখন আমি কখনো ওর সাথে কথা বলতাম না, মানে আমার সাথে ওর কোনো কথা ছিল না। ও মামুনের ফ্রেন্ড হিসেবে ও আসছে, ও আমাদের বাসায় আসছে। কিন্তু যখন মামুন চলে গেছে তখন থেকে ও ওই নিচ তালাই বসছে। ওর কখনো মানে ওর কখনো অকাত হয় নাই আমাদের সিঁড়ি বেয়ে উপরে ওঠার, এবং আমিও কখনো অ্যালাউ করি নাই যে আমার বেডরুমে এসে বসে আমার বিছানায় পার্সোনাল টাইমে এসে ভিডিও করবে। হ্যাঁ, এটা কখনোই করা উচিত না। এবং যখন দেখা গেছে যে একটা মানুষের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টানা পোড়ন এইসব চলতেছে, তো এইসবের মাঝখানে কিন্তু তুমি একটা পুরুষ মানুষ হয়ে তুমি কেন মাঝখানে ঢুকছো? কেন? তোমার কি কারণ? তুমি বলছো তুমি মিলাই দিতে চাইছো, তুমি মিলাই দিতে পারছো? এনিওয়েজ, যাই হোক, লিখন চ্যাপ্টার বাদ। তারপরে আমি বলবো, তোমরা যেহেতু আমি লিখনকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি, তোমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে তোমরা হয়তো বলছো যে আমি লিখনকে দিয়ে কোনো কিছু না, সরি, আমি কিছু বলি নাই। আমি শত্রুপক্ষের কাছে আমি লিখনকে কখনো পাঠাবো না, বা আমার বন্ধুদের কাউকে পাঠাবো না। ও নিজের ইচ্ছায় গেছে, ও নিজের ইচ্ছায় ওখানে আছে, নিজের ইচ্ছায় ওখানে স্টে করছে, এবং নিজের ইচ্ছায় সে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি বলবো লিখন একজন মেরুদণ্ডহীন কাপুরুষ। কারণ একজনকে তুমি ধরে ভাইরাল হয়েছো, একজনের নাম বেচে তুমি ভাইরাল হয়েছো, একজনকে তুমি সাথে নিয়ে চলে ভাইরাল হয়েছো, এবং আরেকজনকে পেয়ে তুমি তাকে ছোট করার জন্য অনেক কিছু করে ফেলছো। আমার কাছ থেকে অনেক কিছু লুকাইছো, আমার কাছ থেকে অনেক ইনফরমেশন আছে আমার কাছে। তুমি যা যা করেছো সব ধরনের ইনফরমেশন আছে। তুমি মামুনের ওয়াইফের কাছে বড় থাকতে চেয়েছো, কারণ তুমি ভাবছো যে এটা বেশি ভাইরাল টপিক, লায়লার চেয়ে এখন ওইটা হট টপিক, সো আমি এখন ওইখানে যাই। তো এই কাজটা ঠিক হয় নাই, একটা মানুষ হিসেবে ঠিক হয় নাই। ভাইরাল হওয়ার নেশাতে আমরা মনুষ্যত্ব যে বিসর্জন দিয়ে যাব, এটা করা ঠিক না। এখন আসি আমাদের ফেভারিট সেলিনা বেগমের টপিকে। সেলিনা বেগমকে নিয়ে লিখন যেটা বলছে যে বিয়ে করতে চাই, বিয়ে করব, এটা সেটা আজে বাজে কথা। সত্যিকার অর্থে আমার জিনিসগুলো একদম খুবই নোংরা লাগছে, অসম্ভব নোংরা লাগছে। আমি এই জিনিসটা মেনে নিতে পারি নাই। কেন লিখন এটা বলবে? হতে পারে মহিলা খারাপ, হতে পারে মহিলা প্রতারক, হতে পারে মহিলা অনেক কিছু, বাট মহিলা লিখনের চেয়ে অনেক বয়সে বড়, এবং লিখন একজন খুবই শিক্ষিত মানুষ হয়ে একজন অশিক্ষিত মাকে এই ধরনের প্রপোজাল দেওয়াটা আমার কাছে রুচিকর মনে হয়নি, আমার কাছে রুচির বাইরে মনে হয়েছে। সমস্ত কিছু এই ব্যাপারটা যে আমি তাকে বিয়ে করতে চাই এবং আমি তাকে বিয়ে করে প্রমাণ করতে চাই যে আমি পুরুষ, সেটা হাবি যাবি, এই ধরনের কথা বলাটা আমার একটুও ভালো লাগে না। ট্রুলি স্পিকিং, খুবই নোংরা মনে হয়েছে, খুবই রুচিহীন মনে হয়েছে, আমি এটাকে কখনোই সাপোর্ট করব না। সো আজকের এত সোফার বক্তব্যে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে লিখনের অ্যাক্টিভিটিসের জন্য আমি কোনোভাবেই রিলেটেড না। লিখন এখন যে যা করে বেড়াচ্ছে এগুলো সম্পূর্ণ তার নিজের দায়িত্বে, নিজের বিবেচনায়, নিজের বুদ্ধিতে করছে, এখানে আমি নাই। সেকেন্ডলি হচ্ছে যে মামুন আমাকে নিয়ে যাই হোক, মামুনকে নিয়ে যাই হোক, মামুন তো তার বন্ধু, যাই হোক, কিন্তু একজন মায়ের বয়সী মাকে শিক্ষিত মানুষ হয়ে এই ধরনের অ্যাক্টিভিটিস আমি মানতে পারলাম না, আমি মানতে পারি না। তৃতীয়ত, আমি আমাদের আম্মাজান সেলিনা বেগমকে বলতে চাচ্ছি, আম্মাজান আপনি এখন কাঁদতেছেন কেন? এবং আপনিও আপনার ছেলের মতো পৃথিবীর সমস্ত খারাপ অবস্থার জন্য আমাকে দায়ী করছেন, এটা কিন্তু ঠিক না। আমি আপনাদেরকে খুব ভালো রেখেছিলাম 4টা বছর, এবং সেটা আপনাদের মনে রাখা উচিত আমি মনে করি।
কারণ আপনাদের সারা জীবনে, আপনাদের বেঁচে থাকার সারা জীবনে ওই 4টা বছর ছিল স্বর্ণযুগ, এবং ওই 4টা বছরে আপনারা আপনাদের আখের গুছায় নিতে পারছেন। তো মানুষের কৃতজ্ঞতা বলে একটা কথা আছে, সেই কৃতজ্ঞতা বোধ থেকে হলেও আপনারা পৃথিবীর সমস্ত অপকর্মে আমাকে জড়িত করতে পারেন না। ঠিক আছে, আমার সাথে যেই অন্যায় করা হয়েছে সেটার আইনগত ব্যবস্থা আমি নিয়েছি। আমার সাথে অন্য মানুষের ব্যাপারে আমি কখনো নাক গলাই নেই। এবং আপনারা হয়তো খেয়াল করবেন যে কারো বিবাহিত সংসারে আমি কখনো হাত ঢুকাইনি। আমি যখন জানি যে একটা মানুষ কোনো একটা নারীর সাথে সম্পর্কিত, বিবাহে বা এঙ্গেজমেন্টে বা রিলেশনে, সেখানে আমি কখনোই যাই না। এবং আপনি আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার করতেছেন, বলতেছেন যে আমি নাকি আপনার রাজকুমারকে অনেক মারধর করতাম, আমি নাকি ওর সাথে রিলেশন থাকার অবস্থায় অনেক পরকীয়া করিয়ে বেরিয়েছি, যেগুলো একেবারেই মিথ্যা। একটা মানুষকে আপনি ছোট করতে যে আপনি বানোয়াট কথা কিছু বলবেন না। ঠিক আছে, আপনার এখন দ্বন্দ্ব হচ্ছে আপনার ছেলের বউয়ের সাথে, আপনি ওইটার দিকেই ফোকাস করেন। খুব ভালো হয় যেন আপনি আমাকে নিয়ে কথা না বলেন, কারণ আমাকে নিয়ে কথা বলার সময় অলরেডি শেষ হয়ে গেছে। আমাকে নিয়ে নতুন করে বলার কিছু নাই। আমাকে নিয়ে আপনি যা যা বলেছেন তাই আমি শুনেছি। কিন্তু আপনার ছেলের ওয়াইফের সাথে বর্তমানে যেসব দ্বন্দ্ব, যেসব মারামারি, কাটাকাটি, হানাহানি এসব চলছে, এর মধ্যে আমাকে জড়াবেন না। কারণ আপনারা ছেলেকে বিয়ে দিয়েছেন প্রিন্স ডায়নার মতো একজন বউ পেয়ে, তার সাথে বিয়ে দিয়েছেন, তার কোটি কোটি টাকা দেখে বিয়ে দিয়েছেন, তখন তো আমাকে জিজ্ঞেস করেননি। ঠিক আছে, আপনারা যখন আপনার এই ছেলের বউকে নিয়ে নানা রকম সমালোচনা হয়েছিল যে তার 4-5টা বিয়ে হয়েছে, তখন আপনি বলেছেন আমার সওদা আমি বুঝে নিব, তার 5টা বিয়ে হোক, তার 10টা বিয়ে হোক, আমার বউ মানে আমার বউ, আমি সেটা মেনে নিতেই, তার পাস্ট প্রেজেন্ট মেনে নিয়েই আমি তাকে বিয়ে করিয়েছি আমার ছেলের সাথে। এবং আপনি আরো বলছেন যে আমার ছেলের বউয়ের কত পাওয়ার দেখছো, সে রাইতে 60,000 টাকা ইনকাম করে। তাহলে এখন এইসব অভিযোগগুলো নিয়ে কেন আপনি আঙ্গুল তুলতেছেন যে তারা কাবিন ব্যবসা করে, তারা 4-5টা বিয়ে করছে, আবার 4-5টা বিয়ে করবে? কেন? আপনারা তো জেনে শুনেই আপনার ছেলেকে ওই জায়গায় বিয়ে দিয়েছেন। আপনারা তো বিয়ের আগেই সব জানতেন। আপনাদের ছেলে যখন বিয়ের আগে 8 মাস লিভ টুগেদার করেছে, বিয়ে তো হয়েছে 4 মাস, তার আগে 8 মাস লিভ টুগেদার করেছে এবং 8 মাস দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, তখন তো আপনি জানতেন, কারণ আপনি তো একই বাসায় থাকতেন। তো তখন তো আপনার কাছে খুব ভালো লেগেছিল, কারণ তখন তো আপনাদের পুত্রবধূ আপনাদেরকে টাকা দিয়েছিল, তাই না? তো এখন কেন আপনারা আঙ্গুল তুলে বলতেছেন? আপনারা বিয়ে করার আগে তো জানতেন যে তার 3-4টা বিয়ে হয়েছে, আপনারা বিয়ে করার আগে জানতেন তো তার প্রফেশন কি। তাহলে এখন কেন আপনারা আঙ্গুল তুলে বলতেছেন যে কাবিন ব্যবসায়ী, মা ঝিয়ে কাবিন ব্যবসায়ী, এটা করে সেটা করে, আমার ছেলেকে দিয়ে এটা করাচ্ছে সেটা করাচ্ছে, নেশা করছে? এগুলো তো সবাই আগের থেকেই জানতো। এটা তো অজানা কেউ না, এটা পৃথিবীর সবাই জানতো যারা তাদেরকে চিনে। স্পেশালি যেহেতু আপনার ছেলে আপনার পুত্রবধূর সাথে বিয়ের আগে 8 মাস লিভ টুগেদার করেছে আপনারই বাসায়, তাহলে আপনারা তো সবই জানতেন। তো এখন এসব অ্যালিগেশন দেওয়ার তো কোনো মানে নেই। হাস্যকর অ্যালিগেশন, খুবই হাস্যকর অ্যালিগেশন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি এবং আপনার পুত্র আমাকে মন্দিরের ঘন্টার মতো টুংটুং করে বারবার বাজাচ্ছেন। মানে বারবার আপনারা কোনো প্রবলেমে পড়তেছেন, সবকিছুর দোষী নাকি লায়লা, সবকিছুর পিছনেই নাকি লায়লা। কেন? আমার কি এতটা সময়, আমার কি অবসর যে আমি আপনাদের মতো মানুষদের পিছিয়ে বসেই থাকব? আপনারা আপনাদের অপকর্মের ফল পেয়েছেন। আপনারা যে ধরনের প্রতারণা করেছেন মানুষের সাথে, আপনারা যে ধরনের খারাপ আচরণ করেছেন মানুষের সাথে, আপনারা বিয়েকে যেভাবে, বিয়ে বা সম্পর্ক বা ভালোবাসাকে ব্যবসার কাজে যেভাবে ব্যবহার করেছেন, সেটা কোনো না কোনো দিন তো ধরা পড়ার কথাই। আপনারা এই ধরনের জিনিস সবার সাথে করে বেড়াইছেন, আমার আগে আরো মানুষের সাথে করে বেড়াইছেন, এবং আমার পরে আরো আমার পরে যখন ওই মেয়ের সাথে রিলেশন ছিল, তখনও আমি কিন্তু গলা চিল্লায় বলেছি যে এই ধরনের ঘটনা আপনারা করতে যাচ্ছেন। কি পেলেন? কয়দিনে পেলেন রেজাল্ট? কয়দিনে পেলেন? শুনেন, একটা কথা বলি আম্মাজান, সেটা হচ্ছে সত্যি কখনো চাপা থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি কখনো অপরাধ করেন, সেটা আজ হোক কাল হোক,
সেটার শাস্তি আপনারা পাবেন এবং সেটা মানুষের সামনে আসবেই। আপনি এবং আপনার ছেলে যে ধরনের অপরাধ করতে 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 যে ধরনের বেপরোয়া হয়ে গেছেন, মানে আপনারা কোনো কিছুই মানেন না। লাইভে দাঁড়ায় টোকাই মামুন বলতেছে আসুক পুলিশ আসুক, আমি লাইভে থাকবো, দেখবো পুলিশ আমাকে কি করতে পারে। কত বড় সাহস হইলে এই ধরনের কথা একটা ছেলে বলতে পারে যে দেখি পুলিশ আসলে আমাকে কি করবে, আমার কিসের ক্ষমতা আছে আমার। এই টোকাই মামুন, তোর কিসের ক্ষমতা? বেহায়া, নির্লজ্জ, প্রতারক, নীচ, মিথ্যাবাদী, তোর কিসের ক্ষমতা? আপনারা ভালোবাসার প্রতারণা করবেন, ভালোবাসা দেখাবেন, কি জানি লাইফের প্রথম ভালোবাসা ও প্রথম ওয়াইফও, তাহলে আপনারা 4 মাস বিয়েটা টিকাতে পারলেন না? কেমন ভালোবাসা? ভালোবাসার শক্তি কি এরকম? ভালোবাসার পাওয়ার কি এরকম যে প্রতিদিন সুইসাইড অ্যাটেম্প নিতে হয়? আজকে থেকে 2 মাস আগে এই টোকাই মামুনের পেজ থেকে যে 2-3টা লাইভে করে এসে বলে এই বলি লাইলা তুই কি চাইস, তোর জন্য আমি সুইসাইড করতে যাচ্ছি। তো আমার জন্য কেন সুইসাইড করতে যাবা? যার বউ পাশে আসছে সে আমার জন্য কেন সুইসাইড করতে যাবে? আমি কে? হু অ্যাম আই হিয়ার ইন দ্য সিনারিও? এখন বলে আমার ওয়াইফের জন্য। তুই আসলে কার জন্য কি করতে চাচ্ছিস? তুই 2024 সালে আমার বাসায় এসে যেই ধরনের লাইভ করছিলি যে তোকে আমি বাঁচতে দিচ্ছি না, তোকে আমি খারাপ লাগছি, সেম একই ধরনের লাইভ কেন 2026 সালে এসেও আমাদেরকে দেখতে হচ্ছে? তার মানে ঘাপলাটা তো তোর মাঝখানে। যেমন কর্ম করবি সেরকম ফল পাইছিস। তুই যেরকম মানুষ, তোর মতো তোর উপযোগী তুই বউ পাইছিস। তাহলে এখন মানে কি, মানে তুই বলতে চাইস যে দুনিয়াতে একমাত্র তুই ভালো আর সব নারীরা খারাপ, সব নারীরা তোকে আটকায় রেখে জিম্মি করে তোর সাথে সম্পর্ক করে, সব নারীদের জন্য তুই সুইসাইড করতে যাস, মানে মজা পাইছিস তোরা। আর তুই মরবি, তোর কথা বলি টোকাই মামুন, তোর কথা বলি, তুই যে মরে যেতে চায়, যার মনে এত কষ্ট যে মরে যেতে চায়, তার মনে ওই মানে শৈল্পিক চিন্তা ভাবনা থাকে না যে আমার ওয়াইফের বিয়ের শাড়িটা আমি ফ্যানের সাথে ঝুলাবো, তারপরে আমি একটা ভিডিও বানায় টিকটকে আপলোড করব, তারপরে আমি লাইভে যাব, তার আগে আমি বউকে আমার ভিডিওটা সেন্ড করবো এবং বন্ধুদেরকেও সেন্ড করবো যেন তারা এসে আমাকে উদ্ধার করে। মানে এই ধরনের কাহিনী কেউ মানে মারা যাওয়ার আগে এই ধরনের কাহিনী। শোন, আমি একটা কথা বলি, তুই যদি মরারই হইতি তুই গলায় দড়ি দিয়ে অনেক আগেই মরে যাইতি। বুঝতে পারছিস? খালি শুনি যে সুইসাইড করতেছি, কই তুই তো মরতেছিস না তো এখনো। আসলে এগুলো সব তোর নাটক। তুই, তোর মা, তোর বোন, তোরা হচ্ছে নাটকবাজ পরিবার। এই নাটকের জন্য তোকে, তোর বোনকে, তোর মাকে অস্কার এইভাবে ছুড়ে মারা উচিত। আমি বলবো, মানে ওদেরকে নিয়ে আমি আর কথাই বলতে চাই না, ওদেরকে নিয়ে আমার আর কথা বলারই কিছু নাই, এবং ওদেরকে নিয়ে মানে আমি চিন্তা ভাবনাও করতে চাই না। ওরা যা ইচ্ছা তাই করুক, ওরা যা ইচ্ছা তাই করুক, আমি এর মাঝখানে নাই, এবং আমি আর আসতেই চাই না, এবং আমি আর মনে করতেই চাই না। আমার কথা হচ্ছে, তুই যা করছিস সবকিছু তুই রিটার্ন পাচ্ছিস, এবং পাবি, তুই আরো পাবি। এবং তুই মারা যাওয়ার আগ পর্যন্ত আমি বললাম, তুই যে সারাদিন লাইলা 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 করিস, যতবার তুই নিঃশ্বাসও নিস না, যতবার তুই আল্লাহ তাআলারও নাম নিস না, ততবার তুই লাইলা লাইলা করিস। হ্যাঁ, এতবার তুই যদি আল্লাহ তাআলার নামটা নিতি না, আল্লাহ তাআলা তোরে মাফ করে দিত, তোর জীবনটা সুন্দর করে দিত। তুই আমার নাম আর নিস না। তোর ওই নোংরা মুখে, তোর বোনের, তোর মায়ের ওই নোংরা মুখে আমি আমার নামটা শুনতে চাই না। আসলে সত্যি কথা, আমি তোদের মুখে আমার নামটা আমি আর শুনতে চাই না। তোরা তোদের নিজেদের লাইফ নিয়ে মারামারি কর, কাটাকাটি কর, হানাহানি কর, মরে যা। আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমারও তো টাইম নাই। সত্যি কথা, ঠিক আছে? আমি তোদের মুখে আমার ওই নামটা শুনতে চাই না। আর আমি লাস্ট অফ অল যেটা আমি বলবো সেটা হচ্ছে, এটা কি ধরনের বিনোদন যে আমি ব্যক্তিগত লাইফে আমার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করব, সেটাও আমি লাইভে নিয়ে আসবো। আমি সুইসাইড করার জন্য বেনারসি শাড়ি দিয়ে সুইসাইড করব কেন? তোদের বাসায় কি অন্য কিছু ছিল না? দড়ি ছিল না? হারপিক ছিল না? অন্য কিছু ছিল না? বা ছাদ থেকে লাফ দিতে পারলি না? তুই
তুই মানে এইরকম কেন করবি? নাটক করবি তো নাটকের জায়গায় যে নাটক কর। রাত 2টা-3টার সময় আমাদের ঘুম ভাঙায় এইসব নাটক করাবি না, ঠিক আছে? আমি বলে রাখলাম, ওই 2টা আবারও মিলবে, আবারও মারামারি হবে, আবারও কাটাকাটি হবে, আবারও মাঝখান থেকে আমরা বিভ্রান্ত হব, এবং ওই কি মন্দিরের ঢোলের মতো সবাই আমাকে বাজায় দিয়ে যাবে, এইটার পিছনে লাইলা আছে, এইটার পিছনে লাইলা আছে। তোদের ওই নোংরামিতে, তোদের এই নষ্টামিতে, তোদের ওই বিকৃত চিন্তা ভাবনাতে আমি আর নাই। সর্বোপরি আমি দেশের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রিপিটেডলি করে বেড়াচ্ছে এবং মাদক গ্রহণ, কেনাবেচা, সংরক্ষণ এসব করে বেড়াচ্ছে এবং ডিক্লেয়ার দিয়ে বলতেছে যে পুলিশ আসুক, আমাকে পুলিশ কি করবে, কি তা করবে, আমি তো এরকম করেই বেড়াচ্ছি। লাইলা 6টা মামলা দিয়ে আমরা কিছু করতে পারলো না, আর তোমরা কিসের কি, কোন গাছের মূলা? তো এই সমস্ত অপরাধীরা এবং এই সমস্ত অপরাধীদেরকে যারা ইন্ধন দিচ্ছে, সেলিনা বেগমের মতো আম্মাজান, তাদেরকে কঠোরভাবে দমন করা উচিত। এই পুরো পরিবারটা জঘন্যতম নোংরা একটা পরিবার, জঘন্যতম, মানে জঘন্যের শেষ সীমানায়। মা, ছেলে, বোন, নাটকবাজ, হচ্ছে নোংরা নাটকবাজ। তাদেরকে আসলে এই যেটা কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, ওই আপা বললো যে পুরো ফ্যামিলিটা উঠায় যেন রিহাবে দিয়ে দেওয়া হয়। আমি একমত আপু আপনার সাথে। এই যে টোকাই মামুনের মা সেলিনা বেগম এবং তার বোন মরিয়ম বিথি, এদের 3জনের উঠায়া রিহাবে দিয়ে দেওয়া উচিত 4-5 বছরের জন্য, যাতে আমরা একটু শান্তি পাই। যাই হোক, মানে রাগ থেকে কথাগুলো বললাম। রাগ থেকে কথাগুলো বললেও আমার লাইভের প্রথম অংশটুকু ছিল লিখনের জন্য, যেহেতু লিখনকে আমি এই মাসের শুরু, আজকে কয়দিন, আজকে মনে হয় 20-22 দিন হলো, এতদিন থেকে আমি ব্লক করে রাখছি। যখনই দেখছি যে লিখন ওই বাসায় চলে গেছে, তখন থেকে আমি লিখনকে ব্লক করে রাখছি। তো লিখনের যারা বন্ধু বা কাছের মানুষজন আছেন, তারা আমার এই লাইফটা কাইন্ডলি ওকে পৌঁছায় দিবেন, কারণ ও হয়তো দেখতে পারবে না, যেহেতু আমি ব্লক করে রাখছি। আর লিখনের জন্য শেষ বার্তা হলো, লিখন তুমি আর কোনোদিন আমার কাছে আইসো না, সিরিয়াসলি। কোনোদিন তুমি কোনো কাজে আমার কাছে আসবে না। আমি যদি মরেও যাই, আমি যদি এমন বিপদে পড়ি যে আমার আশেপাশেও কেউ নাই, তুমি আর দয়া করে আমার পাশে আসবে না। যারা মুহূর্তে মুহূর্তে রং বদলায়, তাদেরকে আমি আমার আশেপাশে চাই না। সো লিখন তুমি আমার আশেপাশে আর কোনোদিন আসবা না, কখনো আসবা না, কখনো বলবা না লায়লা আমার বোন, কোনোদিনও বলবা না। আমি নিজে তোমার সাথে মানে এইভাবে ডিক্লেয়ার করে বলছি যে আমি তোমার মতো মানুষের বোন হতে চাই না। আমাকে কোনোদিন বলবা না আমি তোমার বোন, আমাকে কোনোদিন কোনোভাবে সম্পর্কিত করবা না। কোনোদিন তুমি আমার আশেপাশে আসবা না, আমার বাসার আশেপাশে আসবা না, এবং আমাকে কোনো নাম্বার দিয়ে ফোন করার চেষ্টা করবা না। আমি এই জীবনে তোমার চেহারাটা আর দেখতে চাই না। তুমি যাকে বোন বানাচ্ছ বা ভাইরাল হওয়ার জন্য একের পর এক বোন, ধর্মবোন, ধর্মমা, এবং তাকে অনায়াসে আম্মু আব্বু ডেকে ফেলতেছো, তুমি তাদের কাছেই থাকবা। আমি এই ধরনের মানুষদেরকে আমার লাইফে পছন্দ করি না।